নমস্তে মিত্রগণ, আমি দেবী সুস্মিতা বেদান্তসার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে গোত্র। মানুষ জন্মের পর প্রথম পরিচয় পায় তার নাম, তার বংশ, কিন্তু সেই বংশ পরম্পরার গভীরে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ পরিচয়, যেটি বহুকাল ধরে সনাতন ধর্মে অত্যন্ত মর্যাদার সঙ্গে চলে এসেছে, আর সেটি হলো গোত্র। গোত্র শব্দের অর্থ কুল বা বংশ। সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরসজাত সন্তান-সন্ততি দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা। গো শব্দের উৎপত্তি হয়েছে গম ধাতু থেকে, যার অর্থ গতি, আর ত্রয় উৎপত্তি হয়েছে ত্রয় ধাতু থেকে, মানে হলো ত্রাণ করা। তাই গোত্র মানে দাঁড়ায় বংশের ধারা বা গতি, যার মাধ্যমে রক্ষিত হয় সেই স্মরণীয় পিতৃপুরুষ। সনাতন ধর্মের বৈশিষ্ট্য হলো এ ধর্মের বংশরক্ষার ধারায় ঋষিগণ সম্পৃক্ত ছিলেন। এই এক একজন ঋষির বংশ পরম্পরা তাদের নামে একটি গোত্র হিসেবে পরিচিত লাভ করে। পূজা, যজ্ঞ কিংবা বিবাহ যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেই গোত্রের নাম জিজ্ঞেস করা হয়, আর এভাবেই স্ব গোত্র চিহ্নিত করে চলিতেছে। এর বাইরে গোত্র সম্বন্ধে খুব কম লোকেরাই জানে। পারিবারিক পরম্পরায় শুধু নামটিই প্রভাবিত হয়ে আসছে, কিন্তু এর উৎস সম্বন্ধে অধিকাংশই অজ্ঞ। কিভাবে আমাদের নামের সাথে এই গোত্রটি যুক্ত হয়ে গেল, এর নৈপথ্য কি? গোত্র সম্পর্কে জানতে হলে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির সূচনা লগ্ন থেকে এর ইতিহাস জানতে হবে। আদিতে স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকার্য শুরু করলেন। ব্রহ্মা সনক, সনন্দ, সনাতন ও সনৎকুমার নামে 4 জন মহর্ষিকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টির বিস্তারের লক্ষ্যে তাদের সৃষ্টি করা হলেও ঈশ্বরের প্রতি ভক্তিপরায়ণ হয়ে মোক্ষ লাভ করে। মোক্ষনিষ্ঠ কুমারেরা সৃষ্টি বিস্তারে কাজ করার অনিচ্ছা প্রকাশ করলেন। ব্রহ্মা যখন দেখলেন যে মহাবীর্যবান ঋষিদের উপস্থিতি সত্ত্বেও সৃষ্টির বিস্তার তথা মনুষ্যকুল পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না, তখন তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করা যায়। তিনি চিন্তা করলেন নিজের দেহ থেকে এভাবে সৃষ্টি না করে নারী পুরুষের মাধ্যমে সংসারের সৃষ্টি করা হোক। তখন তারা দেহ থেকে প্রাণ পেয়েছিল। আদিমানব পিতামাতার তারা হলেন মনু ও শতরূপা। মনু তার জ্যৈষ্ঠ কন্যা আকুতিকে রুচি নামক ঋষিকে দান করলেন এবং কনিষ্ঠা কন্যা প্রসূতিকে দক্ষের নিকট দান করলেন। তাদের দ্বারাই সমগ্র জগৎ জনসংখ্যায় পূর্ণ হয়েছে। ব্রহ্মা থেকে সৃষ্ট ঋষিদের থেকেই বিভিন্ন গোত্রের প্রবর্তন হয়েছে। বৃহদারণ্যক উপনিষদ অনুসারে কাশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম মহর্ষি, জামদগ্নি ও ভরদ্বাজ এই 7 জন ঋষিকে সপ্ত ঋষি বলা হয়। এই 7 জন ঋষির পুত্র সন্তানাদি প্রভৃতি অপত্যগণের মধ্যে যিনি ঋষি হওয়ার যোগ্যতা রয়েছে, তার নামেই পূর্ববর্তী ও পরবর্তী সকলের গোত্র। 7 জন ঋষি থেকে প্রবাহিত গোত্র ব্যতীত আরও কিছু গোত্রের নামও শোনা যায়। তবে এর কারণ হচ্ছে একই গোত্রোদ্ভূত কোনো প্রসিদ্ধ ব্যক্তির নাম অনুসারে পরবর্তী কোনো সময়ে ওই প্রসিদ্ধ ব্যক্তির নামে গোত্র পরিচয় দেওয়া। যেমন কাশ্যপ গোত্রের বংশক্রমে যদি কোনো ব্যক্তি প্রসিদ্ধ হয়
এবং পরবর্তীতে যদি সেই প্রসিদ্ধ ব্যক্তির নামে গোত্র পরিচয় হয়ে থাকে। এইরূপ আরও কিছু গোত্র আছে, যেমন শাণ্ডিল্য, অগস্ত্য, কাত্যায়ন, বাৎস, শার্বণ, কৌশিক, মৌদগল্য, আলম্বায়ন, পরাশর, অত্রি, রোহিত, বৃহস্পতি, গর্গ ইত্যাদি। প্রায়ই শোনা যায় একই গোত্রে কেন বিবাহ করা যায় না। জেনে নেওয়া যাক এক্ষেত্রে শাস্ত্রে কি বলা হয়েছে। একটি বংশের রক্ত ধারাবাহিকভাবে প্রবাহিত হয় পুরুষ পরম্পরায়। বৈদিক যুগ থেকেই একই গোত্রে বিবাহের নিষেধ আছে, কেননা সমগোত্র মানে বর ও কনের কোনো না কোনো পিতৃপুরুষ একই পিতার থেকে এসেছে। রক্তধারা যেহেতু পুরুষ পরম্পরায় প্রবাহিত হয়, সুতরাং বংশের রক্তের ধারক বাহক হচ্ছে পুরুষ। এজন্য একই বংশের ছেলে মেয়ের মধ্যে বিবাহ বন্ধন হতো না। কারণ হিসেবে বৈদিক শাস্ত্রসমূহ, বিশেষ করে মনু সংহিতায় বলা হয়েছে, একই রক্তের সম্পর্কের কারোর সাথে বিবাহ হলে সন্তান বিকলাঙ্গ, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, মেধা ও বুদ্ধিহীন হয়। শিশু নানা রোগে জরাজীর্ণ হয়ে থাকে। তবে একান্ত প্রয়োজন হলে, যেমন পাত্রপাত্রী না পাওয়া গেলে, 14 পুরুষ পেরিয়ে গেলে তখন বিবাহ করা যেতে পারে। তবে তা যথাসম্ভব এড়িয়ে চললেই ভালো। মনু সংহিতায় এ প্রসঙ্গে আরও বলা হয়েছে, অসপিণ্ডা চ ইয়া মাতুরসগোত্রা চ ইয়া পিতুঃ সা প্রশস্তাদি জাতিয়ানাম দারকর্মণি মৈথুনে। অর্থাৎ যে নারী মাতার সপিণ্ডা না হয়, অর্থাৎ সপ্তপুরুষ পর্যন্ত মাতামহাদি বংশজাত না হয় ও মাতামহের চতুর্থদশ পুরুষ পর্যন্ত স্বগোত্র না হয় এবং পিতার স্বগোত্র বা সপিণ্ডা না হয়, অর্থাৎ পিতৃস্ব সাদিব সন্তান সম্ভব সম্বন্ধ না হয়, এমন স্ত্রী দ্বিজাতিদের বিবাহের যোগ্য বলে জানবে। বৈদিক শাস্ত্রে এই সিদ্ধান্ত আধুনিক বৈজ্ঞানিকগণও স্বীকার করেছেন। তারা বলেছেন, নিকট আত্মীয়দের মধ্যে বিয়ের পরিণামে যে সন্তান হয়, তার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দেওয়ার ঝুঁকি অনেক বেশি। দ্য ল্যান্সেট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় নিবন্ধে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যার যার নিজস্ব গোত্র সম্পর্কে জানতে চান, আবার অনেকেই তাহার নিজের গোত্র অনুসন্ধানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সার্চ করে থাকেন। বলা বাহুল্য, এই যে বর্তমান এত পরিমাণ গোত্র প্রচলিত, কাজেই সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায় না মূলত কোন গোত্র হইতে বর্তমান শস্য গোত্রের সৃষ্ট। বৈদিক শাস্ত্রসমূহের মাধ্যমে যেটুকু জানতে পেরেছি, আজ তাই আপনাদের সামনে এখন স্পষ্ট তুলে ধরছি। ভরদ্বাজ, অঙ্গিরস, বৃহস্পত্য এই 3 গোত্র একই ঋষি বংশ পরম্পরা হতে এসেছে। প্রথম ঋষি ভরদ্বাজ হইতে অঙ্গিরস ও বৃহস্পত্য গোত্রের সৃষ্ট। আবার অঙ্গিরস থেকে আরও 2টি গোত্রের বংশ পরম্পরা দেখা যায়। আত্রেয়, অর্জুনাস, সাব্বাস এই 3টি একই ঋষির বংশ পরম্পরা হইতে এসেছে। প্রথম ঋষি আত্রেয় হইতে অর্জুনাস ও সাব্বাস গোত্রের সৃষ্ট। ভৃগু, বৈতাহব্য, সাবেদস এই 3টি গোত্র একই ঋষি বংশ পরম্পরা থেকে এসেছে। প্রথম ঋষি ভৃগু হইতে বৈতাহব্য ও সাবেদস গোত্র সৃষ্ট। রেবনা, রাধ্য,
রেবণসিদ্ধ, বীরভদ্র। এই তিনটি গোত্র একই ঋষি বংশ পরম্পরা থেকে এসেছে। প্রথম ঋষি রেবণারাধ্য হইতে রেবণসিদ্ধ, বীরভদ্র গোত্র সৃষ্ট। জামদগ্ন, চাবন্য, আপনবান এই তিনটি গোত্র একই ঋষি বংশ পরম্পরা থেকে এসেছে। প্রথম ঋষি জামদগ্ন হইতে চাবন, আপনবান গোত্র সৃষ্ট। বিশ্বামিত্র, আর্গমর্ষণ, কৌশিক, দেবরথ, অষ্টক এই পাঁচটি গোত্র একই ঋষি বংশ পরম্পরা থেকে এসেছে। প্রথম ঋষি বিশ্বামিত্র হইতে আগমর্ষণ, কৌশিক, দেবরথ, অষ্টক গোত্র সৃষ্ট। বৈশিষ্ট্য, মৈত্রাবরুণ, কৌণ্ডিন্য এই তিনটি গোত্র একই ঋষি বংশ পরম্পরা হইতে এসেছে। প্রথম ঋষি বৈশিষ্ট্য হইতে মৈত্রাবরুণ, কৌণ্ডিন্য গোত্র সৃষ্ট। অম্বরীশ, যুবনাশ, হরিত এই তিনটি গোত্র একই ঋষি বংশ পরম্পরা থেকে এসেছে। প্রথম ঋষি অম্বরীশ হইতে যুবনাশ, হরিত গোত্র সৃষ্ট। মৌদগল্যে, তর্কসে, ভার্মাসা এই তিনটি গোত্র একই ঋষি বংশ পরম্পরা থেকে এসেছে। প্রথম ঋষি মৌদগল্য হইতে তর্কস, ভার্মাস গোত্র সৃষ্ট। কাশ্যপ, আওৎসার, শাণ্ডিল্য এই তিনটি গোত্র একই ঋষি বংশ পরম্পরা থেকে এসেছে। প্রথম ঋষি কাশ্যপ হইতে শাণ্ডিল্য, আওৎসার গোত্র সৃষ্ট। পরাশর, অগাস্ত, সোমবাহ এই তিনটি গোত্র একই ঋষি বংশ পরম্পরা থেকে এসেছে। প্রথম ঋষি পরাশর হইতে অগাস্ত, সোমবাহ গোত্র সৃষ্ট। আলম্বায়ন, গার্গী, ধনন্তরী এই তিনটি গোত্র একই ঋষি বংশ পরম্পরা থেকে এসেছে। প্রথম ঋষি আলম্বায়ন হইতে গার্গী, ধনন্তরী গোত্র সৃষ্ট। সনাতন ধর্মের গোত্র সংস্কৃতি কেবলমাত্র বংশ বা পরিচয়ের নামমাত্র নয়, এটি একটি ঐতিহ্য, এক বংশধারার ধারক বাহক হিসেবে পিতা ঋষিদের স্মরণ ও সম্মানের নির্দেশন। এটি আমাদের বলে দেয় আমরা কোন পিতা ঋষির রক্তধারায় আছি, কার আশীর্বাদে আমাদের পূর্বপুরুষেরা সভ্যতা, ধর্ম ও সংস্কৃতি রক্ষায় অগ্রসর ছিলেন। আজকের দিনে অনেকেই হয়তো কেবল মুখে শুনে বা কাগজে লিখিত নিজের গোত্র জানেন, কিন্তু তার পেছনের ইতিহাস জানেন না। সেই অজানা ইতিহাস জানিয়ে দেওয়ার জন্যই আমাদের এই ভিডিওটা করা। এই গোত্র ব্যবস্থায় আমাদের স্মরণ করায় আমরা কোথা থেকে এসেছি, কেন গোত্রীয় পরিচয় এখনও পূজা, যজ্ঞ বা বিবাহের মতো শুভ কাজে জিজ্ঞাসা করা হয়। আমরা যেন ভুলে না যাই আমাদের গোত্র মানেই আমাদের ঋষি ঐতিহ্যের স্মারক। গোত্র মানে শুধু বংশ নয়, গোত্র মানে ঋষিদের আশীর্বাদিত উত্তরসূরি হওয়ার অহংকার। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেদান্তসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।